রাজলক্ষ্মী তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, কাল সকালেই নাকি বাড়ি যাবে? আমার যাবার সংকল্প ছিল বটে, কিন্তু বাড়ি ফিরিবার সংকল্প ছিল না। তাই প্রশ্নটার আর এক রকম করিয়াই জবাব দিলাম, হ্যাঁ, কাল সকালেই যাব। সকাল কয়টার গাড়িতে যাবে? সকালেই বেরিয়ে পড়ব, তাতে যে গাড়ি জোটে। আচ্ছা, একখানা টাইম টেবিলের জন্য কাউকে না হয় স্টেশনে পাঠিয়ে দিই গে, বলিয়া সে চলে গেল। তারপরে যথাসময়ে রতন কাজ সারিয়া প্রস্থান করিল। নিচে ভৃত্যদের শব্দ সারা নীরব হইল। বুঝিলাম সকলেই এবার নিদ্রার জন্য শয্যাশ্রয় করিয়াছে। আমার কিন্তু কিছুতেই ঘুম আসিল না। ঘুরিয়া ফিরিয়া একটা কথা কেবলই মনে হইতে লাগিল, পিয়ারি বিরক্ত হইল কেন? এমন কি করিয়াছি যাহাতে আমার যাওয়ার জন্যই অধীর হইয়া উঠিয়াছে? রতন বলিয়াছিল, বড়লোকের ক্রোধ শুধু শুধু হয়। কথাটা আর কোনো বড়লোকের সম্বন্ধে খাটে কিনা জানি না, কিন্তু পিয়ারির সম্বন্ধে কিছুতেই খাটে না। সে যে অত্যন্ত সংযমী এবং বুদ্ধিমতী, সে পরিচয় আমি বহুবার পাইয়াছি, এবং আমার নিজেরও বুদ্ধি নাই থাক, প্রবৃত্তি সম্পর্কে সংযম তার চেয়ে কম নয়, বোধ করি কারো চেয়ে কম নয়। বুকের মধ্যে যাই হোক, মুখ দিয়া তাহাকে বাহির করিয়া আনা আমার অতি বড় বিকারের ঘোরেও সম্ভব বলিয়া মনে করি না। ব্যবহারেও কোনোদিন কিছু ব্যক্ত করিয়াছি বলিয়া স্মরণ হয় না। তাহার নিজের কার্যের দ্বারা লজ্জার হেতু কিছু ঘটিয়া থাকে তো সে আলাদা কথা, কিন্তু আমার ওপর রাগ করিবার তাহার কিছুমাত্র কারণ নাই। সুতরাং বিদায়ের সময় তাহার এই ঔদাসীন্য আমাকে যে বেদনা দিতে লাগিল, তাহা অকিঞ্চিৎকর নয়। অনেক রাত্রে হঠাৎ এক সময়ে তন্দ্রা ভাঙিয়া চোখ মেলিলাম। দেখিলাম রাজলক্ষ্মী নিঃশব্দে ঘরে ঢুকিয়া টেবিলের ওপর হইতে আলোটা সরাইয়া ওদিকে দরজার কোণে সম্পূর্ণ আড়াল করিয়া রাখিয়া দিল। সম্মুখের জানালাটা খোলা ছিল, তাহা বন্ধ করিয়া দিয়া আমার শয্যার কাছে আসিয়া এক মুহূর্ত চুপ করিয়া দাঁড়াইয়া কি যেন ভাবিয়া লইল। তারপরে মশারির ভিতরে হাত দিয়া প্রথমে আমার কপালের উত্তাপ অনুভব করিল, পরে জামার বোতাম খুলিয়া বুকের উত্তাপ বারংবার অনুভব করিতে লাগিল। নিভৃত চারিণীর এই গোপন করস্পর্শে প্রথমে কুণ্ঠিত ও লজ্জিত হইয়া উঠিলাম, কিন্তু তখনই মনে হইল, সংজ্ঞাহীন রোগে সেবা করিয়া যে চৈতন্য ফিরাইয়া আনিয়াছে, তাহার কাছে আমার লজ্জা পাইবার আছে কি? তাহার পরে সে বোতাম বন্ধ করিল। গায়ের কাপড়টা সরিয়া গিয়াছিল, গলা পর্যন্ত টানিয়া দিল। শেষে মশারির ধারগুলা ভালো করিয়া গুজিয়া দিয়া অত্যন্ত সাবধানে কপাট বন্ধ করিয়া বাহির হইয়া গেল। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম। যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই সে জানিতে পারিল না। সকালে প্রস্ফুট জ্বর লইয়া ঘুম ভাঙিল, চোখ মুখ জ্বালা করিতেছে, মাথা এত ভারী যে শয্যা ত্যাগ করিতেও ক্লেশ বোধ হইল। তবু যাইতেই হইবে,
এ বাটিতে নিজের আর এক দণ্ড বিশ্বাস নাই। সে যে কোনো মুহূর্তেই ভাঙিয়া পড়িতে পারে, নিজের জন্যও তত নয়, কিন্তু রাজলক্ষ্মীর জন্যই রাজলক্ষ্মীকে ছাড়িয়া যাইতে হইবে, তাহাতে আর কিছুমাত্র দ্বিধা করা চলিবে না। মনে মনে ভাবিয়া দেখিলাম, সে তাহার বিগত জীবনের কালি অনেকখানি ধুইয়া পরিষ্কার করিয়া ফেলিয়াছে। আজ তাহার চারিপাশে ছেলে মেয়েরা মা বলিয়া ঘিরিয়া দাঁড়াইয়াছে। এই প্রীতি ও ভক্তির আনন্দ ধাম হইতে তাহাকে অসম্মানিত করিয়া ছিনিয়া বাহির করিয়া আনিব, এত বড় প্রেমের এই সার্থকতা কি অবশেষে আমার জীবন অধ্যায়ে এই চিরদিনের জন্য লিপিবদ্ধ হইয়া থাকিবে? যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে বিহারী ঘরে ঢুকিয়া কহিল, এখন দেহটা কেমন আছে? বলিলাম, খুব মন্দ নয়, যেতে পারবো। আজ না গেলেই কি নয়? হ্যাঁ, আজ যাওয়া চাই। তাহলে বাড়ি পৌঁছেই একটা খবর দিও, নইলে আমাদের বড় ভাবনা হবে। তাহার অবিচলিত ধৈর্য দেখিয়া মুগ্ধ হইয়া গেলাম। তাৎক্ষণিক সম্মত হইয়া বলিলাম, আচ্ছা, আমি বাড়িতেই যাব, আর গিয়েই তোমাকে খবর দেব। আমারও পরানো যা চায়।